গণভোটের আইন অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকেল 4টায় জানানো হবে বিস্তারিত। নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে ইসির সংলাপ। পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে সুষ্ঠু হবে না নির্বাচন, মন্তব্য সিইসির। অতীত থেকে শিক্ষা নিয়ে এগোতে চায় কমিশন। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় হানিফ সহ 4 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ। 8 ডিসেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু। ভূমিকম্পের ঝুঁকিতে রূপগঞ্জের শত শত বহুতল ভবন। আতঙ্কে মানুষ, ভেঙে ফেলার ভয়ে ফাটলের তথ্য দিচ্ছে না বাসিন্দারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। গণভোটের আইন অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকেল 4টায় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত ও নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর আগে 20 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট আইন অনুমোদন দেয়া হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের মতামত নিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজকের বৈঠকে গণভোট আয়োজনে অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। রাজনীতির সঙ্গে যুক্ত কাউকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া যাবে না। সেই সাথে পর্যবেক্ষকদের চোখ নিরপেক্ষ রাখতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আর বিদেশি কোনো নাগরিক দেশি সংস্থার পর্যবেক্ষক হয়ে নির্বাচনে কাজ করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী এই সংলাপের প্রথম ধাপে 40 জন প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে কমিশন। পর্যবেক্ষকদের সিইসি বলেন, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় কমিশন। এক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষকদের সহযোগিতা চান তিনি। কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকে দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়ে প্রপার না হয় আমাদের ইলেকশনে দেখাটাও কিন্তু সঠিক হবে না। আপনাদের তো দায়িত্ব সম্পদ, আপনারা সচেতন আছেন, যারা নতুন তাদের জন্য বলছি। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ব্যক্তিকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার বিষয়টি তুলে ধরেন সিইসি। আর বিদেশি কোনো নাগরিক দেশি সংস্থার পর্যবেক্ষক হতে পারবে না বলে জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু ড্যামেজ হয়ে যাবে। আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। যারা নির্বাচন পর্যবেক্ষণের সাথে সম্পৃক্ত ছিল, আনফরচুনেটলি তাদের অনেককে গত 3টা নির্বাচনের কারণে এবং তাদের সম্পৃক্ততার ধরনের কারণে আমরা নিবন্ধন দিতে পারি নাই। গত 14 সেপ্টেম্বর 66টি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেয় ইসি। নতুন 16টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি আপত্তি উত্থাপন করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। এর মধ্যে চূড়ান্ত 66টি পর্যবেক্ষক সংস্থার সাথে 14টি যুক্ত করে মোট 80টি সংস্থার সাথে সংলাপ করছে কমিশন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার 4 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে 8 ডিসেম্বর। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। সূচনা বক্তব্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় তিনি ট্রাইব্যুনালকে বলেন, বিচার প্রক্রিয়া কোনো রাজনৈতিক বিরোধিতা নিষ্পত্তির জন্য নয়। আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন ট্রাইব্যুনালে বলেন, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে যেন আসামিদের বিরুদ্ধে বিচার না হয়। এর জবাবে ট্রাইব্যুনাল জানান, ন্যায় বিচারের জন্য বসেছেন তারা। এই মামলার অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। আসামিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া হানিফের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। 4 আসামি পলাতক। আমরা যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করব তার মধ্যে অডিও ক্লিপস আছে, ভিডিও ক্লিপস আছে, বিশেষজ্ঞ রিপোর্ট আছে, ফরেনসিক রিপোর্ট আছে
এবং সাক্ষ্য অর্থাৎ সরাসরি যারা অনারেবল ট্রাইব্যুনালের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবেন। আমরা ন্যায় বিচার চাই, সকলের জন্য ন্যায় বিচার, যেমন প্রসিকিউশন চাই, আসামিরাও ন্যায় বিচার চাইবে, এটি স্বাভাবিক। আমরা ভিকটিমরাও যেমন চাইবে। আমরা আইনানুগভাবে বিচার প্রক্রিয়া অনুসরণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল নির্বাচিত সরকার। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, বন্দরের বিষয় সহ কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবলমাত্র নির্বাচিত সরকারের। এই বিষয়ে এমন কোনো সরকার সিদ্ধান্ত নিতে পারে না যাদের নির্বাচনী ম্যান্ডেট নেই। চট্টগ্রাম বন্দরের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এটি বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার। সেখানে যা হয় তার প্রভাব লাখো মানুষের জীবনে অনেক গভীর প্রভাব ফেলে। বন্দরকে কেন্দ্র করে সাম্প্রতিক দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো কোনোভাবেই রুটিন কাজ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, এগুলো জাতীয় সম্পদ নিয়ে কৌশলগত অঙ্গীকার। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তারেক রহমান বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে সবাই। সবার আগে বাংলাদেশ এই বিশ্বাসকে ধারণ করে দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে দেশেরই মানুষ বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শত শত পাকা বহুতল ভবন, সরকারি ব্রিজ, কালভার্ট সহ মেগা প্রকল্পের স্থাপনা। সম্প্রতি বেশ কয়েকবারের ভূমিকম্পে এরই মধ্যে বেশ কয়েকটি কারখানার ভবন, ভুলতা ফ্লাইওভারের অ্যাপ্রোচ অংশ, মুড়াপাড়া কায়েতপাড়া শীতলক্ষা সেতু স্ল্যাব, রূপগঞ্জ থানা ভবনে ফাটল দেখা দিয়েছে। তবে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ভেঙে ফেলার ভয়ে আবাসিক ভবনের ফাটলের তথ্য দিচ্ছেন না বাসিন্দারা। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রূপগঞ্জ উপজেলা সংলগ্ন নরসিংদীর ঘোড়াশালে। এতে তীব্র ঝাঁকুনির প্রভাবে দেশের অন্যতম মেগা প্রকল্প ভুলতা ফ্লাইওভারের গোলাকান্দাল ঢাকা বাইপাস সড়ক মোড়ে অ্যাপ্রোচ অংশে ফাটল দেখা দেয়। এছাড়াও রূপগঞ্জ থানা ভবন সহ উপজেলার আবাসিক এলাকায় পুরাতন প্রায় অর্ধশত ভবনে ফাটল দেখা দিয়েছে। সম্প্রতি একটি কারখানা ভবনে ফাটল দেখা দিলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফারহান সেতুর কিছুটা ক্ষতি হয়েছে, আমরা চাই যে অতি দ্রুত প্রশাসনের নজরে পড়ুক। কিন্তু অনেক জায়গায় ফাটল দিচ্ছে এবং চাকলা উঠে গেছে, তবে এটা তদারকি করা দরকার। যে ভবনগুলো ফাটা দিছে বা যে প্রতিষ্ঠানগুলো ফাটা দিছে সেগুলো যাতে নির্দিষ্ট করে যাচাই করা হয়। ভূমিকম্পের পরে এই ফাটলগুলির পরিমাণ বেড়েছে এবং আমরা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা ওই এক্সপার্টের মাধ্যমে এটা পরীক্ষা করিয়েছি। আপাতত বসবাস করার উপযোগী আছে এখনো। ফাটল ঝুঁকিপূর্ণ নয় বলে দুশ্চিন্তা নেই উপজেলা এলজিইডির। তথ্য পেলে ঊর্ধ্বতন মহলকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। আমাদের কাছে এরকম এদিক ওদিক থেকে বেশ কিছু মেসেজ আসতেছে, আমরা সংগ্রহ করতেছি কোথায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বা কোথায় কি ধরনের ক্ষতি হচ্ছে। যেখানে আমরা মেসেজ পাচ্ছি আমরা এগুলো সাইট ভিজিট করে আমরা দেখতেছি যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিরকম আর এটার কিভাবে সাপোর্ট দেওয়া যায়। এদিকে রূপগঞ্জের জলাশয় ভরাট করে আবাসন কোম্পানির দৌরাত্ম্য, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ, আগাম সতর্কতা না থাকায় জনগণকে সচেতন হবার পরামর্শ দিয়েছে দুর্যোগ প্রশমন বিভাগ। উপজেলা পর্যায়ে ওইভাবে আসলে দপ্তর নেই, তারপর আমরা ইনিশিয়াল স্টেজে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা চিঠি করেছি যে ভবনগুলো যেগুলো গুরুত্বপূর্ণ ভবন আপাতত আছে, এটা জাস্ট আমরা একটা যে কোন কোন ভবনে ফাটল দেখা দিয়েছে আমরা একটা রিপোর্ট পাঠানোর ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এটা স্থায়ী সমাধান না। জলাশয় ভরাট ও অপরিকল্পিত আবাসন ভবন নির্মাণ করায় ভূমিকম্পের ঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন নাগরিক সমাজ। তাই শিগগিরই এ থেকে পরিত্রাণে সঠিক পদক্ষেপ নেয়ার দাবি তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর মোহাম্মদপুরে বাবা ছেলেকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত ছেলেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাবা হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার রাতে ঢাকা উদ্যানে এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঢাকা উদ্যান ৩ নম্বর রোডের ডি ব্লকে হামলায় কাশিম ও তার ছেলে বাবুকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসীরা। পরে মুমূর্ষু অবস্থায় দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে বাবুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কাশিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে স্বজনরা অভিযোগ করেছেন, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। চাপাটি ছুরি নিয়ে আসলো, তো আমার বাইরে আমি বলি কি দোকান ঘরে আয়, তাড়াতাড়ি ঘরে আয়। এর মধ্যে আমার বাপের কোপ দিয়ে দিচ্ছে, কোপ দেওয়ার সাথে সাথে আমার বাইক এসে ধরতে, তো ধরার সাথে সাথে আমার বাইরে দিচ্ছে গার পাশে। সবুজ আর রাজীব এরা নাকি দুজন মানে এলোপাথারি একদম ধাপাধাপ কোপাইতেছে। এদের কোপ দেখে আশেপাশে লোকজন ভয় পেয়ে এরা চলে গেছে, মানে লোকজন সরে গেতেছে। এর ভিতরে মোহন, রাজীব, রুবেল আর কে যেন আইসা নাকি এরকম অনেকভাবে কোপাইছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। গণভোটের আইন অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকেল 4টায় জানানো হবে বিস্তারিত। নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে ইসির সংলাপ। পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে সুষ্ঠু হবে না নির্বাচন, মন্তব্য সিইসির। অতীত থেকে শিক্ষা নিয়ে এগুতে চায় কমিশন। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় হানিফ সহ 4 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ। 8 ডিসেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু। ভূমিকম্পের ঝুঁকিতে রূপগঞ্জের শত শত বহুতল ভবন, আতঙ্কে মানুষ। ভেঙে ফেলার ভয়ে ফাটলের তথ্য দিচ্ছে না বাসিন্দারা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।